দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। আজ আমরা কথা বলবো চাকরির বাজারে এর দাপট এবং এই দুইয়ের মিশেলে আমরা কিভাবে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে যোগ্য করে তুলতে পারি। আর এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পিপল অ্যান্ড টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর আবু বকর হানিফ। স্যার, সময়ের আলাপে আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা আপনার মুখে অভিজ্ঞতা শুনবো, আসলে বিশ্বটা কোন দিকে যাচ্ছে, আমাদের দক্ষতা কিভাবে বাড়ছে এবং কিভাবে বাড়ানো উচিত, যেখানে এআই খুব দ্রুত পরিবর্তন করে দিচ্ছে জব মার্কেট। আমরা এখন আমাদের যোগ্যতা যদি স্ট্যান্ডার্ড করি, মানদণ্ড যদি বিচার করতে চাই, আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটটা এবং ওয়ার্ল্ড প্রেক্ষাপটটা, এই যোগ্যতা দক্ষতাটা কোথায় আছে? ওয়েল, ডেফিনেটলি ভালো সময়ে আপনি এই বিষয়টা নিয়ে আসছেন, যেটা এআই এর এরা। এই এআই এর এরার মধ্যে আমাদেরকে অনেক পরিবর্তন নিয়ে আসছে। আমরা দেখেছি যে ট্রেডিশনাল যেসব ইউনিভার্সিটি আছে, ইনস্টিটিউট আছে, তারা কোর্স কারিকুলামকেই বেশি প্রাধান্য দেয়। ফলত একজন স্টুডেন্ট যখন তার ডিগ্রি নেয়, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি নেয়, সে একাডেমিক নলেজ নেয়, কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ইন্ডাস্ট্রি নলেজ লাগে, হুইচ ইজ স্কিল লাগে, সাম সর্ট অফ এক্সপিরিয়েন্স লাগে। তো এটা যেহেতু মিসিং, তখন স্টুডেন্ট ব্যাচেলার মাস্টার্স করার পর এন্ট্রি লেভেল জব খোঁজে। সে এন্ট্রি লেভেলের জবে গিয়ে সে তার কলিগদের থেকে শিখে 6 মাস 1 বছর শিখার পরে, এনভায়রনমেন্টের মধ্যে শিখার পরে সে তখন প্রোডাক্টিভ হয়, কন্ট্রিবিউট করতে শুরু করে। কিন্তু প্রবলেমটা হলো, যখন আপনি সিইও হিসাবে বা হায়ারিং অথরিটি হিসাবে কোনো কোম্পানির আপনি 10 জন এন্ট্রি লেভেলের এমপ্লয়িকে হায়ার করলেন, করার পরে তার জন্য ইনভেস্ট করলেন 6 মাস 1 বছর এবং তাকে স্যালারি দিলেন, কিন্তু ইন ওয়ান ফাইন মর্নিং যখন আপনি দেখলেন যে সে আপনার কম্পিটিটরের ওখানে জয়েন করেছে, দ্যাট উইল লিড ইউ টু ফ্রাস্ট্রেশন, দ্যাট উইল ডিসকারেজ ইউ নট টু হায়ার এনি এন্ট্রি লেভেল পিপল। বিকজ আপনি মনে করবেন যে আমি কি বডি শপ নাকি, আমার কোম্পানি আমি তৈরি করব আর সেটা অন্য জায়গায় কন্ট্রিবিউট করবে। তো এই কারণে এন্ট্রি লেভেলে জব নাই, প্রত্যেকেই এক্সপিরিয়েন্স লোক চায়। আর অপর দিকে দেখা যায় যে যে ধরেন ব্যাচেলার করলো, মাস্টার্স করলো, সে টিউশন ফি দিল, সময় দিল, কিন্তু সে জব পাচ্ছে না, তাহলে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। তো সেই কারণে আমি আমেরিকাতে 20 বছর আগে 2005-এ একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করি, পিপল অ্যান্ড টেক। এর মাধ্যমে আমি 4 মাসের ট্রেনিং দিয়ে পিপলকে ইভেন মিড টু সিনিয়র লেভেল জব দিয়েছি। কি টাইপের ট্রেনিং দেন? আইটির উপরে ম্যাক্সিমাম, ইনফরমেশন টেকনোলজি, যারা হয়তো সদ্য ব্যাচেলার করেছে, মাস্টার্স করেছিল এবং যারা এন্ট্রি লেভেলে জব করছে, পাচ্ছিল না, তাদেরকে আমরা 4 মাসের একটা ট্রেনিং দিয়ে, যেখানে তারা 50,000 60,000 ইয়ারলি ইনকামের চিন্তা করেছিল, জব খুঁজতেছিল এন্ট্রি লেভেলের, তাদেরকে আমরা 100,000 অ্যান্ড অ্যাবাভ জব দিয়েছি। নট অনলি দ্যাট, যারা ধরেন হাউস ওয়াইফ, রেস্টুরেন্ট ওয়ার্কার, ইভেন উবার ড্রাইভার, আইটির কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ইভেন আইটিতে কোনো ব্যাচেলার নাই, মাস্টার্স নাই, অন্য সাবজেক্টে হয়তো ব্যাচেলার করেছে, ইভেন হাই স্কুল পাস, তাদেরকেও সমপরিমাণ ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে সমপরিমাণ স্যালারির চাকরি দিতে পেরেছি। এইটা যখন আমি করতে যাই, তখন আমরা ভাবলাম, by the time student finish their bachelor degree, master degree, they have $60,000 to $100,000 student loan. With that, when they couldn't get even entry level job, definitely that leads them to frustration. এবং আমি দেখেছি আমেরিকাতে প্রতি বছর 85,000 স্কিল ওয়ার্কারকে H1B বা এমপ্লয়মেন্ট বেস ভিসার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। Where is our citizens, green card holder, with their bachelor, masters, they're struggling to get entry level job, এবং তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট নাই। তা আমি ভাবলাম এই স্কিল ডেভেলপমেন্ট পিসটা একাডেমিক এরিনাতে যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে প্রবলেম সলভ। এবং সেটার জন্য আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করলাম, কিন্তু তারা এটাতে বিশ্বাস করে না।
তখন আমি ভাবলাম যে দেখি নিজে একটা ইউনিভার্সিটি দিতে পারি কিনা, এবং সেটা দিতে গিয়ে একটা, এবং আমেরিকাতে ইউনিভার্সিটি শুরু করা এবং দেয়া ইটস নট ইজি বিকজ ইট শুড বি অ্যাক্রিডিটেড। তা আমি একটা পুরনো ইউনিভার্সিটি তখন অ্যাকোয়ার করলাম। এটা 2008-এ এস্টাবলিশ হয়েছিল। একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট পিপল অ্যান্ড টেকের কার্যক্রম ওখানে কত সালে শুরু করেছিলেন? 2005 থেকে। ওটা 2005-এ, আর 2008-এ এই ইউনিভার্সিটি এটা তৈরি হয়েছিল। আমি তখন 2020 অক্টোবর 1, 2020 সেই ইউনিভার্সিটিটা আমি অ্যাকোয়ার করি। করার পরে ওখানে তখন নাম্বার অফ স্টুডেন্ট ছিল 282, এবং ধরেন রেন্টেড ফ্যাসিলিটি ছিল 15,000 স্কোয়ার ফিট, 35 ফ্যাকাল্টি মেম্বার ছিল, ধরেন 35-এর মতো এমপ্লয়িজ ছিল এরকম। কিন্তু সেটা আমার এখন আমার 180,000 স্কোয়ার ফিটের নিজস্ব ক্যাম্পাস, 161 ফ্যাকাল্টি মেম্বার্স, এমপ্লয়ি অ্যাবাভ 100। সো এই যে গ্রোথটা, তার কারণটা হলো এই যে ট্রিপল মিশন, ডিগ্রি, স্কিল, ক্যারিয়ার। তার মানে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করবে আমাদের এখানে, যখন ডিগ্রি নেবে, সাথে সাথে সে স্কিলড হচ্ছে। এখানে একটা সিক্রেট রেসিপি আছে। এই সিক্রেট রেসিপিটা অন্য কোনো ইউনিভার্সিটি ফলো করছে না, যেটা আমি করছি। মোস্টলি আমাদের 161 ফ্যাকাল্টি মেম্বারের মধ্যে প্রত্যেকেই মিনিমাম 4 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে। তো 4 থেকে 30 সেটা কি বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যুক্তরাষ্ট্রে নাকি অন্য বিভিন্ন দেশের? আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে। তো সেখানে ইন অ্যান অ্যাভারেজ দে হ্যাভ 18 ইয়ার্স অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। তার মানে উই আর ক্রিয়েটিং দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইনটু দ্য ক্লাসরুম সেটিংস। মিনস হাতে কলমে তারা শিখতে পাচ্ছে, ফলত তারা মিড লেভেল জব এবং সিনিয়র লেভেল জবই খুঁজছে, এন্ট্রি লেভেল জব তাদের খুঁজতে হচ্ছে না। ধরুন আপনি এখানে দেখেন, আমেরিকাতে না, বাংলাদেশের কথাই বলছি, বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, তাকে প্রফেসর টিচার হিসাবে নেওয়া হলো। তো উনি কী পড়াবেন? যেটা শিখেছেন একাডেমিক এরিনাতে সেটাই তো শিখাবেন। কিন্তু ওনার তো ইন্ডাস্ট্রির সাথে কোনো রিলেটেড কিছু নাই। ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, রিকোয়ারমেন্টটা কী, সে অনুসারে যে উনি তৈরি করবেন ক্লাসরুম সেটিংয়ের মধ্যে, তা তো নাই। ওনাকে টিচার হিসেবে নিতে কোনো আপত্তি নেই, কিন্তু ওনাকে যদি অ্যাফিলিয়েটেড করা যায় ইন্ডাস্ট্রির সাথে, তাহলে আমাদের স্টুডেন্টগুলো বেশ ভালো হবে। অপরদিকে দেখা যাবে যে প্রফেসরগুলো 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্স আগে জয়েন করেছে, ওনারাও কি নিজেদেরকে আপগ্রেড করছে? ইন্ডাস্ট্রিতে কি আছে, কোন টুলগুলো রিলেভেন্ট, সেগুলো কি সেই আলোকে পড়াচ্ছেন? তাইলে যদি না হয়, তাহলে তখন দেখবেন যে স্টুডেন্ট সে পাশ করার পরে চাকরি পাবে না এবং চাকরি পাচ্ছে না। তা আমরা ওই জিনিসটাকে ফোকাস করে আমাদের ইচ অ্যান্ড এভরি ফ্যাকাল্টি মেম্বার তারা আপনার মানে ইন্ডাস্ট্রির আদলে এখানে পড়া। যেমন আপনি বলেন যে ক্রিয়েটিং দ্য ইকোসিস্টেম বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া, সেটা কী করে করবেন? ইন্ডাস্ট্রির লোক এসে তো আপনার এখানে পড়াবে না, হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা একটা ওয়ার্কশপ দেবে। দ্যাটস নট এনাফ ফর এ স্টুডেন্ট টু গেট এ জব অর টু কন্ট্রিবিউট ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দেয়ার জব, রাইট? তাইলে সেই জন্যই আপনার ফ্যাকাল্টি মেম্বার যদি ইন্ডাস্ট্রির হয়ে থাকে, তাহলে এটা সম্ভব। ফর এক্সাম্পল, ট্রেডিশনাল ইউনিভার্সিটিতে যেমন জাভা একটা প্রোগ্রাম, এই জাভা প্রোগ্রাম যখন সে শিখে, সে সিনট্যাক্সগুলো শিখে, ছোট ছোট প্রোগ্রামিংগুলো শিখে, কিন্তু তাকে যখন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে দেবেন কাজের জায়গায়, সে করতে পারে না, কারণ সে তো অ্যাপ্লিকেশন ডেভেলপ করে না। আমাদের এই পদ্ধতিতে সে 1টা বা 2টা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, এবং যখন করতে যাবে ফুল প্লেজেড যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, তখন 3য়টা সে কাজের জায়গায় গিয়ে কাজ করতে পারবে। আমার এখানে ধরেন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, এআই, ডাটা সায়েন্স, তারপরে ইনকিউবেশন এন্টারপ্রেনারশিপ, এমপিএইচ, পাবলিক হেলথ এবং হেলথ কেয়ার সিস্টেম, রাইট? এইসব কোর্সগুলো আমাদের আছে। আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যদি বাংলাদেশি হয়, মানে বাংলাদেশ থেকে কিভাবে অ্যাডমিশন নিতে পারে? ওয়েল সেম, কেউ যদি ব্যাচেলার করে তাহলে সে মাস্টার্সের জন্য যেতে পারে, কেউ যদি হাই স্কুল পাস করে মিনস ইন্টারমিডিয়েট,
সে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারে। তার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সিটা দরকার। আইএলটিএস হতে পারে, ডিওলিঙ্গো হতে পারে, অথবা টোফেল হতে পারে। এটার বিভিন্ন স্কোরগুলো আছে। তো সেই হিসাবে অ্যাপ্লিকেশন করার পরে আমরা যদি দেখি যে সে ভালো গ্রেড পেয়েছিল তার হাই স্কুলে, যেমন জিপিএ পায় বা গোল্ডেন জিপিএ, আমরা হয়তো 50 থেকে 100% স্কলারশিপও দিই। আমার এখানে প্রায় 2500 স্টুডেন্ট আছে রাইট নাও, এবং তার মধ্যে 1000-এর উপর বাংলাদেশি আছে। তো বাংলাদেশিদের যেটা আমি দেখেছি, ও যখন আমেরিকাতে যায় ম্যাক্সিমাম ধরেন 30 থেকে 40% পড়াশোনা করতে পারে না বিভিন্ন কারণে। কিন্তু আমার এখানে আমি মনে করি যে 100% পড়াশোনা করছে। বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিচ্ছি, তাদেরকে মেন্টাল সাপোর্ট দিচ্ছি, তাদেরকে ইভেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা সেটাও দেওয়া হচ্ছে, যে টিউশন ফি যেটা ভেরি অ্যাফোর্ডেবল, রাইট। আর দ্বিতীয়টা হলো তাদেরকে অন ক্যাম্পাস জবের ব্যবস্থা করা হয়, অর্থাৎ তারা যাতে ওখানে এস্টাবলিশ হতে পারে, এই পড়াশোনাটা করে যাতে স্কিল্ড হতে পারে এবং সেই স্কিল অনুসারে আমেরিকান কর্পোরেট অভিজ্ঞতাটা নিতে পারে, সেজন্য আমরা সহযোগিতা করি। আপনার পিপল অ্যান্ড টেকে এখান থেকে যদি ট্রেনিং করতে চায় তাহলে কিভাবে এটা মিলাবেন? আমরা এখন যেটা করছি, যারা আমাদের স্কিল বেজ এডুকেশন যেটা ব্যাচেলার বা মাস্টার্স ওরা করছে, তার প্যারালালে পিপল অ্যান্ড টেকের যেসব কোর্সগুলো আছে ওটা ওদের জন্য ফ্রি করে দিয়েছি এডিশনাল। আমরা পিপল অ্যান্ড টেকের কোর্সের জন্য $5000 নিই প্রতিটা সাবজেক্টের জন্য, কিন্তু ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে তাদের জন্য এটা ফ্রি। অর্থাৎ পিপল অ্যান্ড টেকের ওই পেমেন্টটা ইউনিভার্সিটি পে করে। ইউনিভার্সিটিতে কেমন খরচ? আমাদের $56,000 4 বছরের, এবং তার মধ্যে আমরা 30%-এর মতো স্কলারশিপ দিয়ে থাকি, রেগুলার স্কলারশিপ, যেটা হলো ফার্স্ট কোয়ার্টারে আমরা 30% দিই। তারপর সেকেন্ড কোয়ার্টার থেকে তারা যদি এটা মেনটেন করতে পারে, গ্রেডটা যদি মেনটেন করতে পারে, তাহলে এটা কন্টিনিউ হয়। তো 30% স্কলারশিপ আমরা দিই। এরপরে যদি কেউ এক্সট্রা অর্ডিনারি হয় তাদের 50 থেকে 100% স্কলারশিপ আমরা দিয়ে থাকি। কিন্তু এখন যদি বাংলাদেশ থেকে কেউ পিপল অ্যান্ড টেকে ট্রেনিং করতে যেতে চায়, সেই সুযোগ কি আছে বাংলাদেশ কিনা? থেকে পিপল অ্যান্ড টেকে যারা ট্রেনিং করতে চায়, যে আমার এখানে আরেকটা অপশন আছে, যারা ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে, হয়তো 6 মাস বা 1 বছরের মধ্যে যাবে, সেই কিউতে আছে, তো তাদেরকে আমরা এনকারেজ করি। আমাদের এই গ্রিন রোডে একটা পিপল অ্যান্ড টেকের ক্যাম্পাস আছে, ওরা ওখানে গিয়ে, ওখানে প্রায় 100টার মতো সাবজেক্ট আছে, রিলেটেড কিছু সাবজেক্ট আছে যেটা আমেরিকাতে বেশ ডিমান্ডিং। তারা এই কোর্সগুলো করার পরে ওখানে গেলে, ওখানে আমাদের যে পিপল অ্যান্ড টেক আছে তার সাপোর্টের মাধ্যমে আমরা তাদেরকে জব দেওয়ার চেষ্টা করি, এবং এতে করে প্রচুর স্টুডেন্ট যারা ইমিগ্রেন্ট হয়ে গেছে, ওরা অড জব করতে হয় না। তারা ওখানে যাওয়ার পরে সামান্য কিছু আবার গ্রুম করে ওখানে, কারণ আমরা এক্সট্রা কোনো পেমেন্ট নিই না ওখান থেকে, তো ওরা জব পাচ্ছে এবং ভেরি সাকসেসফুল। তো ইটস এ গ্রেট অপরচুনিটি আমি মনে করি যারা ইমিগ্রেন্ট হয়ে যেতে চায়। আপনারা এখন যে বদলে যাওয়া বিশ্ব, এআই নির্ভরতা বাড়ছে, সেই ক্ষেত্রে আপনাদের ভাবনা, আপনাদের স্টুডেন্টদের কিভাবে পুশ করছেন? দেখুন, এমনিতেই এন্ট্রি লেভেলের জব নাই বললেই চলে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমি যে লাস্ট 20 ইয়ার্স যেটাকে ক্যাম্পেইন করে আসছি, যে স্কিল ডেভেলপমেন্টকে প্রমোট করে আসছি, এআই এসে এটাকে মানে প্রুভ করে দিল যে ইয়াস, স্কিল ইজ এ মাস্ট। মিনস দের ইজ নো এন্ট্রি লেভেল জব, নট ইভেন মিড লেভেল জব এর কারণে। ফর এক্সাম্পল, আপনি 25 ডেভেলপার হায়ার করলেন, 1 মাস ধরে যে কোডটা আপনি তৈরি করলেন, যে কোডিংগুলো আপনি তৈরি করলেন, এটা হাফ অ্যান আওয়ারের মধ্যে এআই আপনাকে করে দিচ্ছে, সেই ফ্রেমওয়ার্ক আপনাকে ডেভেলপ করে দিচ্ছে। তার মানে যারা ব্যাচেলার করলো বা মাস্টার্স করলো, তো তারা তো এন্ট্রি লেভেলের জব পাচ্ছে না, তাহলে তাদেরকে সেখান থেকে যেতে হবে। এআই যতটুকু করেছে সেখানে সে মডিফাই করবে, সেখানে সে ডিবাগ করবে, সেখানে সে এনহ্যান্স করবে। তার মানে তাকে স্কিলটা যখন একাডেমিক এরিনাতে থাকবে তখনই তাকে জানতে হবে, কারণ এআই জব রিপ্লেস করছে না, কিন্তু এন্ট্রি লেভেলের বা ইভেন মিড লেভেলের জবগুলোকে আপনার এলিমিনেট করছে।
তো ফলত প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা স্টুডেন্টকে আপনার স্কিলের উপরে আপনার নির্ভর করতে হবে। অলমোস্ট 170 ইউনিভার্সিটি বাংলাদেশে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি মিলিয়ে। এই যে লক্ষ লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট করছে, আপনি দেখবেন যে বিসিএস পরীক্ষার জন্য অনেকেই চেষ্টা করে 2000-2000-এর মতো লাইক বিসিএস জন্য। তাহলে ওনারা কোথায় যাচ্ছে? ওনারা কি চাকরি পাচ্ছে? এই আপনার যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ধরেন, এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4 মিলিয়ন স্টুডেন্ট আছে, মিনস হলো 40 লাখ স্টুডেন্ট। তাহলে লেটস সে ওরা বের হলো, কি করবে? কোথায় কাজ করবে? তাহলে করতে গেলে ওনাদের যদি স্কিল করা যায়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশে জবের দরকার নাই। বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবে। সেটার জন্য যেটা দরকার, যে বিজনেস ইংলিশটা দরকার, যে কমিউনিকেশন ইংলিশটা দরকার, এবং আপনার মানে রিয়েলিস্টিক যে স্কিলটা দরকার, এটা যদি সে কমপ্লিট করতে পারে, সেখানে বসে সে কাজ করতে পারবে পৃথিবীর যে কোনো জায়গায়। আপনাদের ট্রেনিং সেন্টারের মাধ্যমে যদি আপনারা ডেটা অ্যানালাইসিস করেন, তাহলে স্টুডেন্টদের আগ্রহ এবং যুক্তরাষ্ট্রের বাজারে যে জব মার্কেট আছে সেখানে চাহিদা কোনটাতে বেশি? কোন ধরনের চাহিদা, জবের চাহিদা বেশি যুক্তরাষ্ট্রে, ওয়েল, যারা আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে সেখানে অ্যাড্রেস করতে পারে? ধরুন কম্পিউটারের তো অনেকগুলো এরিয়া আছে, তো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, সেখানে যেমন ডেভঅপস, AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস, সেগুলো হতে পারে। এরপরে গ্রাফিক ডিজাইন হতে পারে। এগুলোই কি আপনাদের প্রতিষ্ঠান থেকে যারা আমরা ট্রেনিং সবগুলো নেয় আমাদের প্রায়, তারা এইসব সেক্টরে বেশি জি, priority পায়? এগুলো বেশি করে আর কি। ডেটা অ্যানালিটিক্স যেটা, এটা হতে পারে। ফিনটেক, ফাইন্যান্সিয়াল টেকনোলজি যেটা, এগুলো হতে পারে। বেসিক্যালি যে কোনো একটা সাবজেক্টে যদি সে ফোকাস করে, তাহলে জব পাওয়া খুব সহজ। ফিনটেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র যদি একটু কম্প্যারিজন করতেই চাই, খুব অস্বাভাবিক হয়ে যায় আসলে। কম্প্যারিজন কম্পেয়ার করার মতো অবস্থানে কি আছে যুক্তরাষ্ট্রের যে ফিনটেক, বাংলাদেশের ফিনটেক? নো, ওয়েল, ফাইন্যান্সিয়াল টেকনোলজি ডেফিনেটলি আপনার এই যে কোনো টেকনোলজি, আমি মনে করি যে কোনো দেশ যে পিছিয়ে থাকবে এরকম না, কারণ দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। আপনার সকল ইনফরমেশান এখন অ্যাভেলেবল এভরিওয়্যার, রাইট? তো যদি সেটা অ্যাভেলেবল হয়, এটা আপনাকে অ্যাডপ্ট করা। মেইনলি যেটা ধরেন $1 বিলিয়ন দিয়ে আপনি যে সলিউশনটা তৈরি করলেন আমেরিকাতে, সেটা এখানে আপনি ফ্রি পেয়ে যেতে পারেন। যদি ধরেন বাংলাদেশি কেউ যদি সেরকম টেকনোলজির সাথে রিলেটেড থাকে, সে যদি সেই নলেজটাকে ট্রান্সফার করে এবং সে যদি বাংলাদেশকে নিয়ে ভাবে, তাহলে এখানে এসে যদি শেয়ার করে, তাহলে দেখবেন যে এটা ভেরি ইজিলি। আমরা যে সলিউশনটা তৈরি করেছি, আমি চাই যে বাংলাদেশে এটাকে শেয়ার করতে। 2014 থেকে এখন পর্যন্ত আমি প্রায় $2 মিলিয়ন আমার পকেট থেকে দিয়েছি। এখানে যে পিপল অ্যান্ড টেকের যে ক্যাম্পাসটা আছে, এটা আমি প্রফিটেবল না, আমি নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করেছি, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন হলো এখানে প্রায় ধরেন 10,000-এর উপরেই এই স্টুডেন্ট এখানে বেনিফিটেড হয়েছে। এবং আমি মনে করি যে আমার প্রায় এখান থেকে বেনিফিটেড হয়েছে মানে মিনস এখানে বসে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করছে। ফর এক্সাম্পল, আমার প্রায় 200-এর উপরে এন্টারপ্রেনার তৈরি হয়েছে, যারা আমার থেকে শিখেছে, আমার প্রতিষ্ঠান থেকে শিখেছে। শিখার পরে ওদেরকে কাজ একটা ধরিয়ে দিয়েছি, দেওয়ার পরে তারা এটা ওটার এক্সপার্টিস দেখি আরও প্রচুর কাজ পেয়েছে। ফলত তারাই হয়তো আমার এই পিপল অ্যান্ড টেক থেকে আরও 10 জনকে হায়ার করে নিজেরা কোম্পানি দিয়েছে, এবং দে আর আর্নিং মেবি পার মান্থ 10 lakhs, 20 lakhs, ইভেন মোর। সো এই যে জিনিসটা, এটা হলো হাতে কলমে শিখালেই, তাহলে সেটা আপনার রেজাল্ট আপনি দেখতে পাবেন। আপনার কবে মনে হলো আসলে নিজের থেকে এসব উদ্যোগ নিতে হবে? আপনার কর্মজীবন এবং যদি শিক্ষা জীবন যদি জানতে চাই, এবং যুক্তরাষ্ট্রে গেলেন, গিয়ে প্রথমে কি করলেন এবং এখন কেন সবাইকে নিয়ে ভাবছেন? আমি চুয়েটে যখন পড়াশোনা করি, ঠিক তখনই আলবেরুনি নামের একটা কোচিং সেন্টার চিটাগাং আমি দিয়েছিলাম।
তো ওখানে আমি স্পেশালাইজড ওয়েতে পড়াতাম। যারা ধরেন ফার্স্ট ডিভিশন, স্টার, স্ট্যান্ড করতে চায়, তাদেরকে আমি একদম গ্রুম করতাম। তো সেখান থেকেই আমার এই জিনিসগুলো এসেছে। আমেরিকাতে যখন আমি গেলাম, যখন আমি কত ইলেকট্রিক্যাল সালের দিকে? ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকাতে যখন আমি গেলাম, সেটা ধরেন 1994, 95 এর দিকে অ্যাকচুয়ালি। সেখানে আমি কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করলাম। 4.00 জিপিএ নিয়েই পাস করলাম একটা। কিন্তু সাথে, সাথে আমি জব পাই নাই। প্রায় ৫ থেকে ৬ মাস আমাকে স্কিলড হতে হয়েছে। জাভা, জে2ই, সান সোলারিস, অরাকল, ডিবিএ এসব কোর্সের উপরে আমি পড়তে হয়েছে এক্সট্রাভাবে। তারপরে আমি যখন আমি এন্ট্রি লেভেলের জব খুঁজতেছিলাম, সেখানে আমি একটা মিড লেভেলের জব পেয়ে গেলাম। তখনই আমি ভাবলাম যে চাকরি পাওয়াটা সহজ, কিন্তু অনেকে জানে না। যারা ব্যাচেলর করলো, মাস্টার্স করলো কিন্তু অড জব করছে, ওনাদেরকে আমি অফার করলাম। তো একজন ইয়েলো ট্যাক্সি ড্রাইভার এবং উনি ইয়েলো ট্যাক্সির গ্যারাজ দিয়েছেন। উনাকে আমি যখন অফার করলাম, উনি আমার এটা ফলো করলেন, আমার অ্যাপার্টমেন্টে চলে আসলেন। মাত্র ৬ সপ্তাহের মধ্যে আমি উনাকে ট্রেন্ড আপ করে $100,000 জব দিলাম। মিনস হলো আমি তখন $75,000 জবে জয়েন করলাম। সো হুইচ ইজ $25,000 মোর দ্যান হোয়াট আই ওয়াজ মেকিং। এরপরে অন্য যাদেরকে আমি আগে অফার করলাম যে আসেন আমরা হেল্প করি, তখন ওনারা আমাকে ফলো করলো। কেউ বিভিন্ন স্টেট থেকে চলে আসলো। দ্যাট ফোর্স মি টু বাই হাউস। আমার সেই অ্যাপার্টমেন্টে থেকে আমার এই বেসমেন্টে, বাড়ির বেসমেন্টে থেকে ওরা পড়াশোনা করলো। প্রায় 300-এর উপরে বাংলাদেশি তারা, তাদেরকে পড়াশোনা করলাম ফ্রি অফ কস্ট তখন। দেখা গেল যে এটা বেনিফিটেড হচ্ছে। তখন এটাকে আমি ইনস্টিটিউশন ওয়াইজ নিলাম এবং এটা নিউ ইয়র্কে, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়াতে আমার এখন ক্যাম্পাস রয়েছে, হুইচ ইজ সার্ভিং। তো এবং এরপরে তো ইউনিভার্সিটি আসলো। তো আসলে আমি চাই যে যে বাংলাদেশিরা কীভাবে আমেরিকার মেইন স্ট্রিমে আসতে পারে। আমি যখন প্রথম চাকরিটা পেলাম, তখন আমার মাথায় ক্লিক করলো। আমি ভাবলাম যে এদেরকে নিয়ে আসি। সেই থেকেই এটা আমার শুরু হলো আর কি। যখন দেশে আসেন, তখন তো এখানকার যে তরুণ প্রজন্ম আছে, নতুন প্রজন্ম বলি, তরুণ প্রজন্ম বলি, যেভাবেই বলি, এদের কি বেড়ে ওঠাটা কিভাবে দেখেন? মানে খুব কর্মোপযোগী, কর্মদক্ষভাবে দেশটাকে সামনে নিয়ে যাওয়া, অর্থনীতিটা তো লাগবে। সেই জায়গা থেকে তাদের শিক্ষা-দীক্ষা, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে তারা যা শিখে কর্মজীবনে সেটা খুব কম কাজে লাগে। দীর্ঘদিনের আলাপ এটা। সেখানে কি কর্মমুখী শিক্ষা যেটা, সেখানে বাংলাদেশ এখন কেমন পিছিয়ে আছে? আপনার ইউনিভার্সিটির পার্সপেক্টিভ বা ফিনটেক। দেখেন, আম কোর্স কারিকুলাম এটা হলো মেইন জিনিস। আপনি কোর্স কারিকুলামগুলোকে যদি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করতে পারেন এবং নিয়মিত এটাকে সাজাতে পারেন, তাহলে এবং সেই অনুসারে যদি যোগ্য টিচার দিয়ে আপনি শিখাতে পারেন, তাহলেই আপনার এটা সম্ভব। যেমন ট্রেইন দ্য ট্রেইনার, রাইট? ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। ১০ বছর আগে, ১৫ বছর আগে টিচার, ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তারা জয়েন করলো। কিন্তু ওনারা নিজেদেরকে কি আপগ্রেড করছে? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং আমার আমাদের দেশে তো সেটা কম হয়। কম হয় সেটাই করা উচিত। যেমন আমার মডেলটা আমি বলি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা যেসব কোর্স কারিকুলামগুলো আছে এটাকে আমরা মডার্নাইজ করছি। আমাদের ফ্যাক মেম্বার আছে, প্রোগ্রাম অ্যাডভাইজারি কমিটি। এই প্রোগ্রাম অ্যাডভাইজারি কমিটি হলো, সেখানে লেটস 50-50-র উপরে মেম্বার আছে। এই মেম্বার প্রত্যেকেই বিভিন্ন কোম্পানি কর্পোরেশনগুলোতে লিডিং পজিশনে আছে। সিইও, সিএফও বা আপনার সিটিও লেভেলের আছে। তো ওনারা ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে সেটা আমরা নিয়মিতভাবে আমরা পাচ্ছি মিটিংয়ের মাধ্যমে বা প্রস্তাবনার মাধ্যমে। সেই অনুসারে আমরা এটাকে আপগ্রেড করি। আপনার এখানে শিক্ষকতার সাথে বাইরের কোম্পানির সাথেও তারা যুক্ত। অফকোর্স সেটাই। তা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো এভাবে আমরা কম দেখি, দেখা যায় দেখা না। উচিত। তা না হলে তো আপনি স্কিল করতে পারবেন না। ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইনটু দ্য ক্লাসরুম সেটিংস। এই গ্যাপটা কি আমাদের দেশে অনেক বেশি তো? সেকেন্ড এই গ্যাপটা মানে শিক্ষক
শিল্পের সাথে যুক্ত না হলে তো আসলেও গ্যাপটা কমবে না। সেই জিনিসগুলো আনতে হবে, প্রবলেমগুলো সলভ করতে হবে। ফর এক্সাম্পল, যেমন আমার এখানে ক্যাপস্টোন প্রজেক্ট আছে। তো আপনি ট্রেডিশনাল ইউনিভার্সিটিগুলোতে দেখবেন এই হয়তো একটা কমার্সের উপর একটা ছোট প্রজেক্ট করলো, অথবা বুক স্টোর হিসাবে একটা করলো, কিন্তু এটাকে কাজে লাগালো না। আমি যখন ধরেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার প্রজেক্ট ছিল স্টেফার মোটর কন্ট্রোলার ডিজাইন। ওটা দিয়ে আমি প্র্যাকটিক্যালি কি করেছি নাই, ওটা ওখানে গ্রেডের জন্য পড়াশোনা করা হয়েছে না। তো ঠিক আমরা যেটা করি আমাদের ইউনিভার্সিটিতে, এই ক্যাপস্টোন প্রজেক্টটাকে আমরা এটা কমার্শিয়ালাইজ করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, কেউ হয়তো দেখা গেল আমরা বলি যে তোমার কোনো আইডিয়া আছে কি না সেটা নিয়ে আসো, অথবা আমরা কোনো আইডিয়া দিই, তখন আমাদের ফ্যাকাল্টি মেম্বার ওটার উপরে, সে প্রজেক্টের উপরে তাকে কাজ করার পরে কী হয়, এই প্রজেক্টটা যাতে কমার্শিয়ালাইজেশন হতে পারে সেজন্য আমরা সহযোগিতা করি। ফর এক্সাম্পল, আমাদের একটা ইনকিউবেশন সেন্টার আছে, 31,000 স্কোয়ার ফিটের একটা বিরাট ইনকিউবেশন সেন্টার। সেই ইনকিউবেশন সেন্টারে মাধ্যমে আমরা তাদেরকে গ্রুম করি। আমরা বলি যদি তোমার কোনো ফাইন্যান্স লাগে সেটা আমরা ফাইন্যান্স করি। একটা লেভেল পর্যন্ত আমরা ফাইন্যান্স করার পরে সেটা অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে যেতে পারে, পরবর্তীতে এটা বড় হতে পারে। তা এই যে সুযোগ সুবিধাগুলো তো অহরহ হচ্ছে, এই জিনিসগুলোই করা হচ্ছে, যে সে প্র্যাকটিক্যালি যেটা শিখবে এটা যাতে সে কাজে লাগাতে পারে, তার সময়টা যাতে নষ্ট না হয়। আমাদের দেশে এর ব্যাপক ব্যবহার, বিশেষ করে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি, তাহলে অন্তত আমরা ধরেই নিতে পারি আমরা এর ব্যবহারে বেশ এগিয়ে আছি। নেগেটিভ পজিটিভ সেই ধারণা বা আলোচনাটা পরে। এআই নিয়ে কি বলবেন? আমাদের যে প্রজন্ম আছে, উদীয়মান তরুণ প্রজন্ম আছে, সেই প্রজন্মর এআই ব্যবহারের ক্ষেত্রে তারা কোন বিষয়গুলোকে যদি সতর্কতার সাথে ব্যবহার করে, তাহলে তার যে দক্ষতাটা বাড়বে সেটা বিশ্ব মার্কেটেও তাকে উপযুক্ত করবে? দেখেন, এখন এজেন্টিক এআই, রাইট, এজেন্টিং এআই, মানে অর্থাৎ যে এআই আর এআই বানাবে, এআই আপনার এজেন্ট হিসেবে কাজ করছে, রাইট। ওই যেসব টুলগুলো অলরেডি আছে এগুলোকে ইউটিলাইজ করে আপনি কিছু একটা তৈরি করলেন, অর্থাৎ আপনার কর্ম যে টাইমটা ওটা বাঁচিয়ে দিচ্ছে আপনার এআইয়ের মাধ্যমে। ফর এক্সাম্পল, আপনি এখন স্কেজুয়াল করতে চাচ্ছেন, আপনি কোনো কোম্পানির সিইও, আপনার দুজন সেক্রেটারি আছে, ওনাদেরকে আপনার অ্যাক্সেস দিলেন, ইমেলের অ্যাক্সেস অর হোয়াট এভার ইট ইজ। তো তারা কী করলো, আপনার এই সবগুলোকে রিড করলো, আপনার জন্য স্কেজুয়াল করলো, আপনার অ্যাভেলেবল টাইম স্লটটা দেখে স্কেজুয়াল করলো, ওরা রিলেটেড পার্টিকে ইভেন কমিউনিকেট করে ফাইন্ড আউট করলো, আপনাদের স্কেজুয়াল তৈরি করে ফেললো, রাইট, আপনার সেক্রেটারি। কিন্তু সেই জিনিসটা যদি এজেন্টিক এর মাধ্যমে করেন, এই এজেন্টকে যখন আপনি ইমেইল অ্যাক্সেস দিবেন, সে সব রিড করবে, সে আপনার জন্য স্কেজুয়াল তৈরি করে দেবে, আপনাকে সব কিছু মেনটেন করে দেবে। ধরেন একজন অ্যাটর্নি, দ্য সিনিয়র অ্যাটর্নি, সে কী করে, সে যখন কেজে উইন করতে হয় তাহলে তাকে কেজ স্টাডি করতে হয়। তো কেজ স্টাডি করলে দেখা যায় যে হয়তো দেখেন যে 20 কেজ স্টাডি সে করলো, এবং 4-5 জন জুনিয়র অ্যাটর্নিকে সে হায়ার করলো, 1 মাস 2 মাস ধরে এটাকে কেজ স্টাডি করার পরে একটা সলিউশন সিনপসিস দিল, বেসড অন দ্যাট আপনি একটা রেজাল্ট পেলেন। কিন্তু সেই কাজটা আপনি হাফ অ্যান আওয়ারের মধ্যে বা তারও কম সময়ের মধ্যে আপনি এআই দিয়ে করে ফেলতে পারেন, যা আমার এই রিলেটেড এই এরিয়ার মধ্যে আমার এই কেস কি আছে তুমি এটা দাও। তো দেওয়ার পরে সে এটাকে আপনার সিনপসিস তৈরি করলো। ইভেন কেন ফেল করেছে, কেন জাজ এটাকে ডিক্লাইন করেছে, রাইট, অ্যাপ্রুভ করেছে, ডিসঅ্যাপ্রুভ করেছে, বেসড অন দ্যাট সে আপনাকে সব দিল, এবং আপনার আর্গুমেন্টটা কী হতে পারে সেটা আপনাকে দিয়ে দেবে। তাইলে এখন কি আপনার 4-5 জন জুনিয়র অ্যাটর্নির দরকার আছে? নাই। তাহলে কী হচ্ছে, তো ওকেও তো স্কিল হতে হবে। এই জবগুলো চলে যাচ্ছে এজেন্টিক এআইয়ের কারণে, এইসব জিনিসগুলো চলে যাচ্ছে। এবং এটার কারণে অনেকে ধরেন ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এখন প্রয়োজন পড়ছেও না। এমনও আছে আমেরিকাতে যে ওরা ব্যাচেলার ডিগ্রি আছে কিনা, মাস্টার ডিগ্রি আছে কিনা ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে স্কিলড আছে কিনা, এটা হলো মেন। তার মানে স্কিল ইজ এ মাস্ট, রাইট, স্কিল ইজ এ মাস্ট। এই স্কিলটাকে যখন ডেভেলপ করবে, সে যখন কাজ করবে, এরপরে দেখা যায় যে অনেকে আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, হয়তো দেখা গেল সেই স্কিল অর্জন করলো, সে চাকরি করলো, তারপরে 2-4-5 বছর পরে মনে হলো যে ব্যাচেলার করবে, মাস্টার্স করবে, তখন ফিরে আসে।
তা আমি এই কারণে বলছি স্কিল ইজ এ মাস্ট। এই স্কিলের উপরে দিয়ে এবং ইজিলি আপনার এটার জন্য যে কোনো প্রতিষ্ঠানে যেতে হবে এমনও কোনো কথা নেই। এটা আপনি সার্চের মাধ্যমে বিভিন্ন এআই এজেন্টগুলোকে আপনি এখানে ডাউনলোড করে সেই অনুসারে কাজ করা যায়। সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা হতে গ্রাফিক ডিজাইন হতে পারে, মানে প্রচুর অ্যাভেলেবল জিনিস রয়েছে। যেমন আপনি যে প্রেজেন্টেশনটা 2 ঘন্টা সময় নিয়ে কয়েকটা স্লাইড বানাবেন এবং সুন্দর ইনফরমেশান দিয়ে আপনি বানাবেন, সেটা আপনি 5 মিনিটে এআই এর এজেন্টের মাধ্যমে আপনি করে ফেলতে পারতেছেন। আপনার ক্লাস নোটগুলো আপনি তৈরি করে ফেলতে পারতেছেন, রাইট? আপনি একটা স্পিচ রেডি করে ফেলতেছেন। আপনি একটা স্পিচ লিখতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে। আপনি এআইকে বললেন, সে 5 মিনিটের মধ্যে আপনাকে রেডি করে দিল। আমরা কি এআই এজেন্ট তৈরি করার দিকে যাচ্ছি? বাংলাদেশ যেভাবে যাচ্ছে। এআই এজেন্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি সফটওয়্যার। হ্যাঁ, আপনার মানে ধরেন একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে আপনার সলভ করার জন্য আপনি এটাকে তৈরি করলেন, মানে সফটওয়্যারগুলো আর কি। তো যেসব সফটওয়্যারগুলো অলরেডি আছে, বেসড অন দ্যাট এক্সপেরিয়েন্স নেয়া, নিজেকে এক্সপার্টিস করা এবং সেই অনুসারে কাজ করা। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা লগো ডিজাইন করবেন। আমার মনে আছে আমি আমার যেমন ইভেন পিপল অ্যান্ড টেকের লগো তৈরি করতে আমি একজনকে $500 দিয়েছিলাম। এতে 1 সপ্তাহের উপরে লেগেছে। এখন এটা আপনার 5 মিনিটে আপনি করতে পারবেন, যেকোনো একটা লগো। তাহলে এটা কীভাবে সম্ভব? তো এই কারণে নিজকে আপডেট এবং আপগ্রেড করতে হবে। লাস্ট কথা আমি যেটা বলব যে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। আপনি এখানে বসে আপনি ফিল করবেন না যে আপনি কি আমেরিকা আছেন নাকি আপনি জাপানে আছেন। আপনি এখানে বসেই সমস্ত কিছু আপনার হাতের মুঠোয়। তাহলে এই সুবিধাগুলো আপনাকে নিতে হবে। আপনি সেই ট্র্যাডিশনাল কোর্স কারিকুলাম নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে কখনোই কোথাও চাকরি হবে না। তাহলে কোর্সটাকে মডার্নাইজ করতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টটা ব্যাচেলর বা মাস্টার্স করার পরে নয়, তার আগেই করতে হবে। আমরা শেষ করি স্যার। সবারই হাতের মুঠোয় আসুক। আসলে দক্ষতাটা সেভাবেই বাড়ুক যে পৃথিবীটা তার হাতের মুঠোতেই চলে আসুক। জব যেমন নিজে খুঁজবে, নিজে দিবে, সেই জায়গাটাও তৈরি হোক। এবং আমাদের যে দক্ষতার ঘাটতি আছে, সেই ঘাটতিটা অনুধাবনের সাথে পূরণের ব্যাপারে কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট যারা আছেন তারা উদ্যোগী হবেন। তো আমাদের সময়ের আলাপে আসার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ সময়ের আলাপ। আমাকে এখানে ইনভাইট করেছেন। আমি আপনার দর্শক এবং শ্রোতা যারা আছেন ওনাদেরকে বলবো, ওনারা ওনাদের ফ্যামিলি মেম্বার্স যারা এআই এর যুগে নিজকে আপগ্রেড করতে চান এবং নিজকে নেক্সট লেভেলে নিতে চান, তাদেরকে একটু কনসেন্ট্রেট করলেই আপনারা আপনাদের সলিউশন পেয়ে যাবেন। নিজকে আপগ্রেড করেন এবং বাংলাদেশে বসেই পৃথিবীর সাথে কানেক্ট হন এবং পৃথিবীর অন্যান্য যেসব কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, ফরচুন 100, ফরচুন 500 কোম্পানিগুলো আছে, সেখানে কন্ট্রিবিউট করুন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা কথা বলছিলাম আসলে বিশ্বকে কিভাবে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা যায় সে বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন পিপল অ্যান্ড টেকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর আবু বকর হানিফ। আগামী দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।